স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ কোনো লেখা গল্প নয়, আজকে আপনাদের শোনাবো আমাদের দেশের এক মহান বিপ্লবীর জীবনের এক অজানা অধ্যায়ের গল্প। আজ তার জন্মদিনে স্টোরিয়ার পক্ষ থেকে এটি তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ। প্রায় 1 বছর নিজেকে সবার থেকে সরিয়ে রেখেছিলেন। স্বামী নিরুদ্দেশ, সম্ভবত মৃত। এদিকে কোলে 3 বছরের কন্যা সন্তান, যাকে তার বাবা শেষ দেখেছিলেন তার 4 মাস বয়সে। হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ জানে না তাদের বিয়ের কথা। একদিকে স্বামীর নিরুদ্দেশ হওয়া কিংবা তার শেষ পরিণতি নিয়ে আশঙ্কার মেঘ যখন তাকে গ্রাস করছে, অন্যদিকে কন্যা সন্তানের ভবিষ্যতের দুশ্চিন্তা তাকে কুরে কুরে খাচ্ছে প্রতি মুহূর্তে। কি বুঝতে পারছেন না তো কার কথা বলছি? হ্যাঁ, আমি বলছি এমিলি স্যাঙ্কেল, অর্থাৎ আমাদের নেতাজির স্ত্রীর কথা। কিন্তু কে এমিলি স্যাঙ্কেল? সুভাষচন্দ্রের সাথে কিভাবে তার প্রণয়ের সম্পর্ক হয়েছিল? তাদের বিয়ে নিয়েই বা এত গোপনীয়তা কিসের? এমিলি কি কোনোদিন ভারতে এসেছিলেন? জওহরলাল নেহেরুর সাথে নেতাজির মতবিরোধ ছিল। নেহেরুর বাড়িতেই নেতাজি কন্যা এসে উঠলেন কেন? আসুন এই সব প্রশ্নের উত্তর আজ জানব। সালটা 1934। দীর্ঘদিন জেলে কাটানোর পর ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য সুভাষচন্দ্র বসু অর্থাৎ আমাদের নেতাজি তখন ভিয়েনাতে। এই সময় নেতাজি দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বই লেখার কাজ শুরু করেন এবং সেই জন্যেই তার একজন সহকারীর প্রয়োজন হয়। তখন তিনি তার এক ভারতীয় বন্ধুকে বলেছিলেন একজন সহকারী খুঁজে দিতে, যে ইংলিশ জানে এবং টাইপিং জানে। সুভাষের সেই বন্ধু এমিলিকে নিয়ে আসে এই কাজের জন্য। সুভাষ তখন এমিলি স্যাঙ্কেলকে তার সহকারী হিসেবে নিযুক্ত করেন। তখন এমিলির 23 এবং সুভাষের 37। এই সময় অর্থাৎ 1934 থেকে 1936 একে অপরের সাথে কাটান। দুজনের মধ্যে এক সুন্দর প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। এরপরে সুভাষের পক্ষ থেকেই প্রেম এবং বিবাহের প্রস্তাব যায় এমিলির কাছে। এমিলিও তাতে সাড়া দেন। 1937 সালে দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হিন্দু মতে সুভাষের সাথে এমিলির বিবাহ হয়। সুভাষচন্দ্র বসু এমিলিকে সিঁদুরও পরিয়ে দিয়েছিলেন সেদিন। যদিও নেতাজির বিয়ে নিয়ে অনেকের মনে অনেক প্রশ্নচিহ্ন আছে। অনেকের মনে হয় যে নেতাজির মতো একজন বীর তিনি কিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এসব মিথ্যে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমাদের তো মনে রাখতে হবে যে তিনি একজন মানুষ। নেতাজি এবং এমিলির প্রণয় এবং তারপরে বিবাহের প্রমাণ হিসেবে প্রচুর তথ্য প্রমাণ আমরা পেয়েছি। সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসুর পৌত্রী মাধুরী বসু তার বইতে জানিয়েছেন, এমিলি শরৎ বসুকে একটি চিঠি লিখেছিলেন। তাতে তিনি লিখেছিলেন তিনি আদতে অস্ট্রিয়ার হলেও বর্তমানে জার্মানির প্রজা, এবং যেহেতু একজন জার্মান নাগরিক কোনো বিদেশিকে বিবাহ করতে পারে না, তাই খুব গোপনে হিন্দু মতে সুভাষচন্দ্র বসুর সাথে তার বিয়ে হয়। মাত্র 2 জন বন্ধু ওই বিয়ের সাক্ষী ছিলেন। এর থেকে একটা জিনিস কিন্তু বোঝা যায়, সুভাষচন্দ্র বসু এবং এমিলিকে চূড়ান্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সুভাষ বসুর স্বাধীনতা আন্দোলনের কাজে নিজেকে পুরোপুরিভাবে নিয়োজিত করেছিলেন। তার কাছে দেশ ছিল প্রথম ভালোবাসা। কিন্তু এমিলির কথাও তিনি কখনো ভুলে থাকতেন না। চিঠির মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি এমিলিকে লিখেছিলেন, প্রাণে বেঁচে নাও থাকতে পারি, তোমাকে আর নাও দেখা দিতে পারি, ফাঁসি অথবা গুলি খেতে পারি, তবু জানবে তুমি আমার হৃদয়ে আছো। এ জন্মে না হলেও পরের জন্মে আমরা একসাথে থাকব। এরকম 160টি চিঠি
যা সুভাষ বোস এমিলিকে লিখেছিলেন তা পাওয়া গেছে। সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র শিশির কুমার বসু এবং তার ছেলে সুগত বসু দ্বারা সম্পাদিত লেটার্স টু এমিলি স্যাঙ্কেল 1934 to 1942 বইটিতে এই চিঠিগুলি সংকলিত আছে। সুভাষচন্দ্র বসুর এক ঘনিষ্ঠ সহযোগী এসিএন নাম্বিয়ারের কথায় সুভাষের মাথায় ভারতের স্বাধীনতা ছাড়া আর কোনো চিন্তাই ছিল না। এর একমাত্র ব্যতিক্রম, যদি একে ব্যতিক্রম বলা হয়, তা ছিল মিস স্যাঙ্কেলের প্রতি তার অনুরাগ। তাছাড়া আর কোনো কিছুই তাকে টলাতে পারেনি। খুব ভালোবাসত সে, এক গভীর তীব্র অনুরাগ। তাদের প্রেমের এরকম অনেক প্রমাণই পাওয়া যায়। শিশির বসু স্ত্রী কৃষ্ণা বসু তার এমিলি অ্যান্ড সুভাষ এ ট্রু লাভ স্টোরি বইটিতে লিখেছেন, চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী সম্পর্কে আমাদের ঠাকুমা একবার ঠাকুমা আমাদের বলেছিলেন, 1930-এর দশকের শেষ দিকে ইউরোপ থেকে যখন সুভাষ ভারতে আসে তখন ঠাকুমা তাকে জিজ্ঞাসা করেন, তোমার তো ভিয়েনা দেখছি খুব পছন্দ, সেখানে বিশেষ কেউ আছে নাকি? ঠাকুমা অবাক হয়ে লক্ষ্য করেন এই কথা শুনে লজ্জায় লাল হয়ে মিনমিন করে প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন সুভাষ। সুভাষচন্দ্র ও এমিলির এই দাম্পত্য জীবনে তারা একে অপরের সাথে খুব কম সময় ছিলেন, কিন্তু তার জন্য তাদের একে অপরের প্রতি অনুরাগ কিচ্ছু কমেনি। 29 নভেম্বর 1942 সালে তাদের কন্যা অনিতার জন্ম হয়। কন্যা জন্মের পর নেতাজি এসিএন নাম্বিয়ারের সাথে ডিসেম্বর মাসে ভিয়েনায় এলিনা এবং শিশুটিকে দেখতে আসেন। নাৎসি সুরক্ষা পরিষেবাগুলিকে ফাঁকি দেওয়ার জন্য দুজনকে সমস্ত ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়েছিল। নেতাজি তার সন্তানের জন্মের আগেও একবার ভিয়েনা এসেছিলেন। তিনি এমিলিকে বিদায় জানাতে এসেছিলেন, কারণ তিনি রোম থেকে বিমানে 1942 সালে অক্টোবরে পূর্ব এশিয়ার উদ্দেশ্যে রওনা দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু সেই পরিকল্পনা ইতালীয় সরকারের কাছে ফাঁস হয়ে যায় এবং এই যাত্রা বন্ধ করে দিতে হয়। তখন তার প্রস্থান আরো 3 মাস বিলম্বিত হয়। এর মধ্যেই সন্তানের জন্ম হয়। তার 6 সপ্তাহ বয়সী মেয়েকে তার মায়ের যত্নে রেখে এমিলি সুভাষের সাথে শেষ কয়েক সপ্তাহ কাটাতে বার্লিনে এসেছিলেন। অনেক প্রস্তুতি নিতে হয়েছিল। নেতাজি খুব অল্প সময়ের নোটিশে চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এবারের পরিকল্পনা সফলভাবে গোপন রাখা হয়েছিল। সুভাষ এবং এমিলি দুজনে মেয়ের নাম রাখতে চেয়েছিলেন অমিতা ব্রিজিট, কিন্তু আরেকটু জার্মান ঘেঁষা হবে ভেবে নাম রাখেন অনিতা ব্রিজিট। ব্রিজিট জার্মানের খুব কমন একটা মিডল নেম। এমিলি সুভাষের কাছে ছিল একটা নিরাপদ আশ্রয়। এমিলি ছিল ঠিক একটা গাছের ছায়ার মতো। ভারতের স্বাধীনতার জন্য লড়াই করতে করতে যখন সুভাষ ক্লান্ত হতেন, তখন এই শীতল ছায়া খানিক জিরিয়ে নিতেন, যা ছিল মনের আরাম, এবং এটি ছিল তার পরের যুদ্ধের প্রস্তুতির জন্য প্রাণ শক্তি। এখন প্রশ্ন হলো, সুভাষের নিরুদ্দেশ হওয়ার পর এমিলি কেন ভারতে এলেন না? সুভাষের বাড়ির লোকেরাই বা কেন তাকে নিয়ে এলেন না? এই ক্ষেত্রেও বিশেষ কিছু তথ্য প্রমাণ গবেষকদের কাছে উঠে এসেছে। সেগুলো খানিকটা এইরকম। সুভাষের নিরুদ্দেশ হওয়ার পরে 1946 সালে এমিলি শরৎ বসুকে একটি চিঠি লেখেন। তাতে তিনি স্পষ্ট করে লেখেন, তিনি কোনো রকম অর্থ সাহায্য চাইছেন না, শুধু মেয়ের অস্তিত্বের কথা জানাচ্ছেন, যাতে তার কিছু হলে তার মেয়ে অথই জলে না পড়ে। এই চিঠি থেকে বোঝা যায় কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে একজন মাকে, যার স্বামী নিরুদ্দেশ অথবা মৃত। সন্তানের নিশ্চিত ভবিষ্যতের জন্য প্রচন্ড উদ্বিগ্ন ছিলেন এমিলি, কিন্তু কখনই কারোর কাছে মাথা ঝোঁকাননি তিনি। এর থেকে বোঝা যায় এমিলি একজন দৃঢ়, সৎ, আত্মসম্মানে পরিপূর্ণ একজন মানুষ।
সেই জন্যই হয়তো ভারত মায়ের বীর সন্তান সুভাষের মন জয় করতে পেরেছিলেন তিনি। এমিলি শ্যাঙ্কেল কোনোদিনই ভারতে আসেননি। তার মেয়ে অনিতা বসু পাফের কথা অনুযায়ী প্রথম দিকে প্রথম বিশ্বযুদ্ধের পরে ভারতে আসা অত সহজ ছিল না, প্রচণ্ড ব্যয়বহুলও ছিল। এমিলির পক্ষে সেই ব্যয়ভার বহন করা সম্ভব ছিল না। তাদের খরচ অন্য কেউ বহন করুক তা তিনি কোনোদিনই চাইতেন না। কারোর থেকে কোনো সাহায্যও নিতে চাননি। স্বাধীনতার পরে জওহরলাল নেহেরু এমিলিকে বলেছিলেন যে আপনারা ভারতে থাকতে চাইলে থাকতে পারেন, আপনাদেরকে সুস্বাগতম, কিন্তু এই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত। অনিতার কথায় বেশ কিছু বছর পর যখন আমাদের আর্থিক সচ্ছলতা বাড়ল, তখন ভারতে যাওয়ার কথা হলে মা বলতেন, যাকে দেখতে চাই তাকে তো দেখতে পাবো না। এই কথা থেকে এটা বুঝতে হবে, আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না ইনফ্যাক্ট, যে সুভাষহীন ভারত অথবা সুভাষের পৈতৃক ভিটেতে তিনি আসতে চাননি। যে গৃহে সুভাষের সাথে ফেরার কথা ছিল, সুভাষহীন হয়ে তিনি ফিরতে চাননি। এমিলি কখনো অনিতাকেও ভারত আসতে দিতে চাননি, কারণ তার মনে হতো আসমুদ্র হিমাচলে সুভাষচন্দ্রের জনপ্রিয়তা অনিতার মাথা ঘুরিয়ে দিতে পারে, বাবাকে দেখার ব্যাকুলতা বাড়িয়ে দিতে পারে। শেষমেশ সবার অনুরোধে অনিতার যখন 18 বছর বয়স, তখন প্রথম অনিতা ভারতে আসেন। জওহরলাল নেহেরুর বাড়িতেও তিনি 1 সপ্তাহ ছিলেন ওই সময়। সুভাষচন্দ্র বসু ও এমিলির প্রেমের উপাখ্যান হয়তো স্বর্ণাক্ষরের ভারতের ইতিহাসে লেখা নেই, কিন্তু তা সত্যি সত্যি নেতাজির মতো নেতাজির সাথে অমর হয়ে আছে। ভারত মায়ের বীর সন্তান সুভাষচন্দ্র বসুর হৃদয়েও যে একটি প্রেমিক সুভাষ বাস করত তা বোঝা যায়। যতদিন এমিলি বেঁচে ছিলেন ততদিন তিনি সুভাষের সাথে তার কাটানো সেই সুবর্ণ সময়টাকে অবলম্বন করেই বেঁচেছিলেন। রবীর ঠাকুরের ভাষায় বলা যায়, ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরায়ে দিও আনি, বিষাদের অশ্রু জলে নীরবের মর্মতলে গোপনে উঠুক ফলে হৃদয়ের নতুন বাণী।